তুহিন মালিক প্লিজ। সংবিধানের প্রশ্ন যেহেতু আসছে, বাংলাদেশের ৭২-এর যে মূল সংবিধান, সেখানে অত্যন্ত চমৎকারভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা হয়েছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছে। সমস্যাটা হলো যখন চতুর্থ সংশোধনী হলো 1975 সনে, তখন রাষ্ট্রপতিকে সীমাহীন একটা ক্ষমতা দিয়ে দেওয়া হলো, এটা আমরা সবাই জানি। পরবর্তীতে দ্বাদশ সংশোধনীর সময় যখন 2 দলের এবং 3 দলের রূপরেখার ভিত্তিতে দ্বাদশ সংশোধনীটা হলো, যেটাতে সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরে আসলাম, তখন কিন্তু এক্স্যাক্টলি রাষ্ট্রপতির ওই যে সীমাহীন ক্ষমতাটা প্রধানমন্ত্রীকে দিয়ে দেওয়া হলো, এবং 2 দল মিলেই কিন্তু করেছে, কারণ তারা চাচ্ছে যে যেই ক্ষমতায় আসুক সে যাতে নিরঙ্কুশ ক্ষমতাটা ভোগ করেন। এখানেও কোনো সমস্যা নেই, যেহেতু নিরঙ্কুশ ক্ষমতা ভোগ ছাড়া আমাদের রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় তারা হয়তো খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আচ্ছা, এটা কি সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তনের সময়? দ্বাদশে না, ত্রয়োদশ হচ্ছে সমস্যাটা হয়ে গেল কোথায়? সমস্যাটা হয়ে গেল পঞ্চদশে এসে। পঞ্চদশে এসে এটার সীমাহীন রইল না, এটা এক নায়িকা তন্ত্র হয়ে গেল পুরোটাই। পঞ্চদশে যেটা করে দেওয়া হয়েছে, পুরো সংবিধানটাকেই এক নায়িকার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কিভাবে দেখেন, অন্যান্য ভাগ তো আমি আপনাকে বলবো 2 মিনিটের মধ্যে শেষ করব। কোথায় কোথায় মূল জায়গাটা হচ্ছে যে উনি যদি ক্ষমতা না ছাড়েন, যতদিন বেঁচে থাকবেন ততদিনই থাকতে পারবেন। আর্টিকেল 57(3)তে বলা হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী, উনার ভবিষ্যৎ উত্তরাধিকারী যতদিন না আসবে উনি ততদিনই স্বীয় পদে বহাল থাকবেন, উনার কোনো এক্সিট টাইম রাখা হয়নি। তো কোনো কারণে যদি নির্বাচন না হতো কিংবা না হয় ভবিষ্যতে, তাহলে উনি থেকে যাবেন। মানে ক্ষমতাটাকে কোন পর্যায়ে নিয়ে এসেছি? ক্ষমতার চেক এন্ড ব্যালেন্সের যেটা মূল কাঠামো হয় যে রাষ্ট্রপতিকেও কিছু ক্ষমতা দিতে হয়, আমাদের সংবিধানে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতা দিয়ে দিলেও হবে না। সেখানে 48(3)তে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি যত নির্বাহী কাজই করবেন না কেন, সবকিছু তো প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, লিখিত পরামর্শ লাগবে। আরো মজার বিষয় হচ্ছে, 3তে বলা হচ্ছে এই যে লিখিত পরামর্শ প্রধানমন্ত্রী দিবেন, কি লিখিত পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতিকে, এটা কোনোদিন চ্যালেঞ্জ করা যাবে না, কোনো আদালতেও যাওয়া যাবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমাদের কনস্টিটিউশনের 72, আর্টিকেল 72-তে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে সংসদ আহ্বান করা, অধিবেশন স্থগিত করা, অধিবেশন ভাঙা, কিন্তু সেখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে না, এই কাজ করতে হলেও প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি লাগবে। কিন্তু 72 সংবিধানে কিন্তু ছিল না। 72 সংবিধানে এই যে ডাবল চেকের সিস্টেমটা, এটা এইবার ইন্ট্রোডিউস করা হলো। এখন আসে রাষ্ট্রপতির অন্যান্য ক্ষমতা। জরুরি ইমার্জেন্সি ডিক্লারেশনে আর্টিকেল 141(a)তে বলা হচ্ছে এইটাও প্রধানমন্ত্রী লিখিত প্রতিস্বাক্ষর ছাড়া উনি ঘোষণা করতে পারবেন না। এবং ওই জরুরি অবস্থার সময় মানুষের মৌলিক অধিকারের যে স্থগিতকরণ, সেটাও প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া উনি করতে পারবেন না। তার মানে কি দাঁড়ায়? তার মানে হচ্ছে আমার আপনার মৌলিক অধিকার এবং হাইকোর্টে রিট করার অধিকারও প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি সাপেক্ষে করতে হবে। এবং অন্যান্য যে বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আমরা যে ক্ষমতাটা দিয়েছি, যে ইভেন আপনি রাষ্ট্রপতি বাদ দিয়ে প্রতিরক্ষা বিভাগের যে কর্ম পরিধি রয়েছে, সেটাও আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 62-তে সংসদ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখন সংসদ কার দ্বারা নিয়ন্ত্রিত, কিভাবে, ওটা তো আমরা বুঝতেই পারছি যে দেশে আর্টিকেল 70 করে বলে দেওয়া হচ্ছে যে কোন সাংসদ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে তার আসন শূন্য হয়ে যাবে। সেখানে আপনি সংসদের সার্বভৌমত্বের প্রশ্ন যদি নিয়ে আসেন, সেখানে এক ব্যক্তির অধীনেই সংসদ রয়ে যায় বলেই আমাদের স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আর্টিকেল 74, স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এত বিজ্ঞ রাজনীতিবিদদের কোনো স্থান নেই। অনেকে হাসতে হাসতে বলে যে আবুল হোসেন মন্ত্রী দৌড় প্রতিযোগিতা দৌড়ে প্রথম হওয়াতে উনি মন্ত্রী হয়েছেন। আবার এটাও বলে যে তাহলে আমাদের স্পিকার হয়তো পিলো পাসিং করতে করতে প্রথম হয়েছেন দেখে স্পিকার হয়েছেন। দলের মধ্যেই এই অসন্তোষ রয়ে গেছে, কারণ এক ব্যক্তি যাকে চাইবেন উনি সাংবিধানিক এই বড় বড় পদগুলো নিতে পারছেন, সেখানে অন্য জিনিসগুলোর তো স্থান অত্যন্ত কম। এবং সবচেয়ে অ্যালার্মিং যে দিকটা, এটা সংশোধনের খুব বেশি প্রয়োজন, যে 78(1)টা, সেইখানে সংসদের কার্যপ্রণালী, সংসদ আপনি যা খুশি তাই করতে পারবেন, বিচারপতিকে গালাগালি করতে পারবেন, যে কারো কিছু যা বললে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। তার মানে কি, সংসদকে একটা এমন জায়গায় তুলে দেওয়া হয়েছে, এটা আপনি টিআইবি রিপোর্টেও পাবেন, যে 90% সময়ই ব্যস্ত থাকে নেত্রীর প্রশংসা করা আর বিরোধী নেত্রীর কুৎসা করা। সেখানে আপনি সময় তো দিতে পারছেন না। আর আমাদের মূল স্ট্রাকচারের জায়গা যেখানে
সংবিধানের অন্যান্য যে সাংবিধানিক পদগুলো রয়েছে, যেমন ধরেন আপনি ইলেকশন কমিশন, আর্টিকেল 118 ইলেকশন কমিশন রাষ্ট্রপতি নিয়োগ করবে, রাষ্ট্রপতির কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু 48(3) প্রধানমন্ত্রীর পারমিশন লাগবে। আবার দেখেন মহা হিসাব নিয়ন্ত্রক, অ্যাটর্নি জেনারেল, পাবলিক সার্ভিস কমিশন সবকিছু নিয়োগ করতে হলেও প্রধানমন্ত্রীর পারমিশন লাগবে। তো জিনিসটা এমন দাঁড়িয়েছে যে শুধু তাই না, এক্সিকিউটিভের ক্ষেত্রেও আমাদের দেখেন বর্তমান প্রধানমন্ত্রীর 11টা দুর্নীতির মামলা ছিল 14,800 সামথিং কোটি টাকার, প্রত্যেকটাই এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করে ফেলা হলো। তখন করা হয়েছিল, এখনকার যিনি আইনমন্ত্রী তখন দুদুকের আইনজীবী ছিলেন, তো কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু আমরা এটাকে প্রত্যাহার করে নিলাম। তো রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান কিন্তু এক ব্যক্তির কাছে একেবারেই নত হয়ে গেছে। ধন্যবাদ ডক্টর তহিন মালিক। আমি ডক্টর কুরাইশের কাছে আবার আসি। ডক্টর তহিন মালিকের একটা কথা সূত্র ধরে আমার একটা সাম্প্রতিক কালের বিষয়ে একটা আলোচনা আনতে চাই। উনি